হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। এখন অ্যারোমেটিসিটি বা বলতে কি বোঝায়, এটা বলতে আমরা বুঝাবো যে একটা যৌগ অ্যারোমেটিক যৌগ হবে নাকি হবে না সেটা আমরা চেক করবো বেসিক্যালি। আচ্ছা, তো এটা পড়ার আগে আমরা দুটো জিনিস একটু নিয়ে আলোচনা করতে চাই। জিনিসটা এরকম, তো আমরা ছোটোবেলায় কী পড়ছিলাম যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন যেগুলোতে বিদ্যমান এই যৌগগুলোকে আমরা কি বলি? অসম্পৃক্ত যৌগ বলি, ঠিক আছে। আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি কোথাও থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত যৌগ। তো এই যৌগগুলোর ক্ষেত্রে খেয়াল করেন, এগুলোতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকার পরে এগুলোকে কি বলি আমরা? অসম্পৃক্ত। কেন বলি? কারণ এগুলোতে পাই বন্ধন বিদ্যমান। আর এটাকে সম্পৃক্ত কেন বলি? কারণ এখানে কোনো পাই বন্ধন বিদ্যমান নাই। আচ্ছা, এই কার্বনটার ক্ষেত্রে খেয়াল করেন এদের সংকরণ কী ধরনের? sp2 সংকরণ। এই কার্বনগুলোর সংকরণ কীরকম? sp সংকরণ। এই কার্বনগুলোর সংকরণ কীরকম? sp3 সংকরণ, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি কোনো একটা বেনজিন নিয়ে কাজ করি, বেনজিনটাতেও দ্বিবন্ধন থাকে। তো দ্বিবন্ধন থাকলে এটাকে আপনি অবশ্যই কি বলবেন? অসম্পৃক্ত বলবেন। কিন্তু এটাকে আমরা অসম্পৃক্ত না বলে এটাকে আমরা বলি হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এখন একটু ব্যাপারটা বুঝাই যে অসম্পৃক্ততা আর বিশেষ ধরনের অসম্পৃক্ততা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আসলে কি? এই দুটোর মধ্যে ডিফারেন্স আসলে আমরা বন্ধন দৈর্ঘ্য দিয়ে করি। বন্ধন দৈর্ঘ্য ব্যাপারটা কি? এই যে কার্বন আর কার্বনের মধ্যে যে দ্বিবন্ধন আছে এটার দৈর্ঘ্যটা আসলে কি সেটার বেসিসে আমরা জাস্টিফাই করি ব্যাপারটাকে। তো খেয়াল করবেন অবশ্যই যে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বনের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.134 ন্যানোমিটার। অ্যালকাইনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে 0.111 ন্যানোমিটার। অ্যালকেনের ক্ষেত্রে হচ্ছে 0.154 ন্যানোমিটার। এবং এই বেনজিনের দ্বিবন্ধনগুলোর মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 0.139 ন্যানোমিটার। তো ব্যাপারটা খেয়াল করেন, অ্যালকিনের ক্ষেত্রে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. যেটা হচ্ছে 0.134 ন্যানোমিটার, ঠিক সেইটাই দ্বিবন্ধনের ক্ষেত্রে আবার বেনজিনে এসে সেটা হয়ে যাচ্ছে 0.139 ন্যানোমিটার। যেহেতু দ্বিবন্ধন হওয়া সত্ত্বেও এদের বন্ধন দৈর্ঘ্যের একটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সের বেসিসে এটাকে আমরা বিশেষ ধরনের অসম্পৃক্ততা আপাতত বলবো। ব্যাপারটা কি বুঝে গেছে? সো আমরা এখন আসলে আলোচনা করবো এই বেনজিন টাইপের যে যৌগগুলো, দ্যাট মিনস যারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ তাদের নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো একটা যৌগ অ্যারোমেটিক যৌগ হবে নাকি হবে না তার জন্য কয়েকটা শর্ত বা কয়েকটা বৈশিষ্ট্য আমরা একটু চেক করতে পারি। একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য ফার্স্ট যে শর্তগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে, আমরা আসলে বৈশিষ্ট্য বলি এটাকে, বৈশিষ্ট্যগুলোকে এভাবে লিখতে পারি। এক, এদের মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। এই একান্তর দ্বিবন্ধনটাকে আমরা বলি হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। নাম্বার 2, আমরা বলতে পারি যে এদের যে পাই বন্ধনগুলো আছে, পাই বন্ধনে কি বলবো আমরা এটাকে বলি হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তো মাথায় রাখেন, বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকার প্রাথমিক একটা শর্ত আছে, সেটা হচ্ছে যৌগটা অবশ্যই কি হইতে হবে? চাক্রিক যৌগ হইতে হবে। চাক্রিক যৌগ না হলে বিশেষ ধরনের অসম্পৃক্ত আসার কোনো চান্স নাই। তারপরে 3 নাম্বার, আমরা বলবো যে এই টাইপের যৌগগুলো দুইটা বিশেষ ধরনের বিক্রিয়া দিবে। আইদার তারা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, অথবা আমরা বলতে পারি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে তারা। আচ্ছা, 4 নাম্বার যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা এখানকার, সেটা হচ্ছে এরা হাকেল নাম্বার মেনটেন করবে। হাকেল নাম্বার সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে। তো বেসিক্যালি এই ছোট ছোট শর্তগুলো মেনটেন করে করে আমরা আসলে বলবো যে একটা যৌগ আসলে অ্যারোমেটিক যৌগ হবে নাকি হবে না, অথবা আমরা ওটাকে অ্যারোমেটিসিটি বলবো নাকি বলবো না। তো হাকেল নাম্বার নিয়ে একটু আলোচনা করতে চাই। হাকেল নাম্বার বলতে আমরা বুঝাবো যে 4n+2 এই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে হাকেল নাম্বার। অ্যান্ড 4n+2 এর বেসিসে আমরা n এর মানগুলোকে বলি হচ্ছে 0, 1, 2, 3, 4। তো ব্যাপারটা খেয়াল করেন, যদি n এর মান আপনি 0 বসান এখানে তাহলে পাবেন 0, মানে n যদি 0 হয় তাহলে 4n+2 পাবেন হচ্ছে আপনি 2। n যদি আপনি 1 বসান তাহলে 4n+2 পাবেন হচ্ছে 6।
n যদি 2 বসান তাহলে 4n + 2 পাবেন হচ্ছে আপনি 10, আর n এর মান যদি 3 বসানো হয় তাহলে 4n + 2 পাবেন হচ্ছে আপনি 14। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোই বেসিক্যালি হাকেল নাম্বার। তো এখন যে জিনিসটা জানা দরকার আসলে, সেটা হচ্ছে যে একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। তো শর্তগুলো একটু ভালো করে দেখে নেন, এই শর্তগুলোর বেসিসে আমরা যৌগগুলো অ্যারোমেটিক কিনা সেটা চেক করব। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. হাকেল নাম্বার এটা হচ্ছে আমার 4n + 2 যেহেতু, তো সংখ্যাগুলো কি পেয়েছেন 2, 6, 10, 14, এগুলো কাজে লাগবে এই জন্য লিখে রাখলাম। তো অ্যারোমেটিক যৌগ বোঝার আগে দুইটা জিনিস একটু মাথায় রাখবেন, যে ওই যৌগটাতে বা ওই চাক্রিক যৌগটাতে শর্ত দুইটা মনে রাখবেন। আইদার সব কার্বন বা সব এলিমেন্ট, সব চাক্রিক এলিমেন্ট অ্যাকচুয়ালি সব চাক্রিক এলিমেন্ট sp2 সংকরিত, এইটা একটা কেস হইতে পারে, অথবা হইতে পারে কিছু sp2 প্লাস কিছু sp3। দেখেন ব্যাপারটা, যদি একটা চাক্রিক যৌগের সবগুলা কার্বন বা অন্য যে কোনো এলিমেন্ট থাক সবাই যদি sp2 সংকরিত হয়, সেক্ষেত্রে ওই চাক্রিক যৌগটার পাই ইলেকট্রন কাউন্ট করব আমরা, এবং ওই পাই ইলেকট্রনের সংখ্যাটা যদি হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে তাহলে আমরা সেটাকে অ্যারোমেটিক যৌগ বলবো। একটা এক্সাম্পল দেই, 1 নম্বরের এক্সাম্পল ধরেন, সবথেকে পারফেক্ট এক্সাম্পল হইতে পারে বেনজিন। বেনজিনের সংকেত অবশ্যই এরকম, খেয়াল করে দেখেন এটার যে 1, 2, 3, 4, 5, 6 পাঁচটাই কি আছে, কার্বন আছে, এবং পাঁচটাই হচ্ছে sp2 সংকরিত, সরি 6টা কার্বনই হচ্ছে আমার sp2 সংকরিত। যদি আমার 6টা কার্বনই sp2 সংকরিত হয়, তার মানে কি আমার প্রথম শর্তটা যে সব চাক্রিক এলিমেন্ট sp2 সংকরিত, এই শর্ত যদি মেনটেন করে তাহলে আমরা জাস্ট খেয়াল করব এখানে পাই বন্ধন কয়টা আছে। পাই বন্ধন দেখতে পাচ্ছেন 3টা আছে, 3টে পাই বন্ধন মানে হচ্ছে 3 × 6টা পাই ইলেকট্রন, তাহলে 6 পাই ইলেকট্রন। যদি 6টা পাই ইলেকট্রন থাকে, চোখ বন্ধ করে আমরা কি বলবো, এই যে 6 হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে, তাহলে এটা একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। এরপরে দেখেন একটা যৌগ আমরা এরকম দিচ্ছি, এই যৌগটাতে খেয়াল করেন, এই যৌগটাতে টোটাল 3টা কার্বন আছে, একান্তর দ্বিবন্ধনও আছে। তাহলে কি এটা sp2, খেয়াল করে দেখেন এটা sp2, এবং এইখানে দ্বিবন্ধন নাই কিন্তু একটা প্লাস চার্জ আছে, তার মানে কি এটাও sp2। তাহলে এটাও প্রথম শর্ত মেনটেন করে, সবগুলা চাক্রিক এলিমেন্ট sp2 সংকরিত, 3টাই sp2 সংকরিত। 3টাই যদি sp2 সংকরিত হয় তাহলে আমরা কি করব, এটার যে পাই বন্ধন আছে এই পাই বন্ধনের ইলেকট্রন কাউন্ট করব। এই পাই বন্ধন কয়টা আছে, একটা, তাহলে এটার পাই ইলেকট্রন আছে কয়টা, 2টি পাই ইলেকট্রন। যদি 2টা পাই ইলেকট্রন থাকে, 2 একটা হাকেল নাম্বার থেকে পাওয়া যায়, তাহলে এই যৌগটাও কি অ্যারোমেটিক। তো আশা করি প্রথম যে শর্তটা এটা বুঝতে পারছেন। পরের শর্তটাতে আসেন, যদি একটা যৌগে কিছু sp2 কিছু sp3, দ্যাট মিনস sp2 sp3 কম্বিনেশন থাকে। একটা এক্সাম্পল দেখায় বুঝাই, ধরেন আপনার যৌগটা দিলাম এইটা, এখানে কোনো প্লাস চার্জ নাই, 3টা কার্বন, 1টা 2টা 3টা, এটা অবশ্যই sp2, এটা অবশ্যই sp2, কিন্তু এটা কি, এটা হচ্ছে sp3। তাহলে এখানে sp2 sp3 দুইটার কম্বিনেশনে আছে। এটার ক্ষেত্রে মাথায় রাখবেন যে যদি এরকম কম্বিনেশন হয়, sp3-তে লোন পেয়ার আছে কিনা এটা চেক করবেন। সেকেন্ড কাজ, যদি sp2 sp3 কম্বিনেশন থাকে তাহলে চেক করবেন যে sp3-তে লোন পেয়ার আছে কিনা। চেক করেন তো ভাইয়া এখানে লোন পেয়ার আছে না, এখানে লোন পেয়ার নাই। যদি sp3-তে লোন পেয়ার না থাকে sp2 এবং sp3-র কম্বিনেশনে, তাহলে ওই যৌগটা পাই ইলেকট্রন আমরা কাউন্টই করব না, সো এটা অ্যারোমেটিক যৌগ হবে না। লোন পেয়ার যদি থাকতো তাহলে কাউন্ট করতাম, যেহেতু লোন পেয়ার নাই সো এটার পাই ইলেকট্রনও আমি কাউন্ট করব না। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. সো এটা কোনোভাবেই অ্যারোমেটিক হবে না। আশা করি এটা বুঝতে পারছেন। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। ঠিক এটারই একটা এক্সাম্পল ধরেন আপনাকে দিলাম,
যে এই যৌগটা যেটাকে আমরা বলি হচ্ছে পাইরল, পাইরলের ক্ষেত্রে দেখেন এখানে টোটাল 4টা কার্বন আছে আর একটা নাইট্রোজেন আছে। এই কার্বনটা sp2, এই কার্বনটা sp2, এই কার্বনটা sp2, এই কার্বনটা sp2 অ্যান্ড ফাইনালি এই নাইট্রোজেনটা হচ্ছে sp3। তার মানে কি শর্ত নাম্বার 2, এখানে sp2 এবং sp3 একটা কম্বিনেশন আছে। যদি sp2 এবং sp3 কম্বিনেশন থাকে সেক্ষেত্রে আমরা sp3-তে কি চেক করতে বলছি, যে কোনো লোন পেয়ার আছে কিনা। খেয়াল করে দেখেন নাইট্রোজেনে অবশ্যই লোন পেয়ার আছে। নাইট্রোজেনে যদি লোন পেয়ার থাকে তাহলে কি করবেন জানেন, নিয়মটা হচ্ছে তখন অবশ্যই পাই বন্ধনটাও কাউন্ট হবে এবং sp3 এর যে লোন পেয়ার আছে সেটাও কাউন্ট হবে। তাহলে এখানে 2টা পাই ইলেকট্রন, 2টা পাই ইলেকট্রন 4টা আর 2টা লোন পেয়ার 6টা, তাহলে 6টি ইলেকট্রন আছে। এই 6টা ইলেকট্রন এখানে হাকেল নাম্বার মেনটেন করে, তাহলে এটা একটা অ্যারোমেটিক যৌগ। আমি কি বুঝাইতে পারছি? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। লাস্ট আর একটা এক্সাম্পল দেখাই, 2 নম্বরের একটু জিনিসটা ক্লিয়ার করি কনসেপ্টটা। এই যে যৌগটা আমরা আঁকতেছি এই যৌগটা হচ্ছে পিরিডিন, এই যৌগটার নাম হচ্ছে পিরিডিন এবং খেয়াল করে দেখেন এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2, এটাও sp2, এই কার্বনটাও sp2, এই কার্বনটাও sp2 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানকার নাইট্রোজেনটা আর এটার মতো sp3 না, এটা হচ্ছে sp2। তার মানে কি কেস নাম্বার 1 সব চাকরিক এলিমেন্ট sp2 সংকরিত। সব চাকরিক এলিমেন্ট যদি sp2 সংকরিত হয় তাহলে শুধু কি কাউন্ট হবে, পাই বন্ডগুলো কাউন্ট হবে। তখন লোন পেয়ার থাকার দরকার নাই, লোন পেয়ার আছে নাকি নেই ওটা কোনো ম্যাটার করতেছে না আমাদের। তাহলে এখানে পাই বন্ধন কয়টা আছে, 1টা 2টা 3টা। এই লোন পেয়ার আছে এটা নিয়ে আমাদের কোনো ফাংশন নেই এখন আর, যেহেতু 1 নাম্বার কেস। যেহেতু 3টা লোন আমি পাই বন্ধন পাচ্ছি তাহলে পাই ইলেকট্রন আছে হচ্ছে 6টি পাই ইলেকট্রন এবং 6টা পাই ইলেকট্রন ডেফিনেটলি হাকেল নাম্বার মেনটেন করে, সো এটা একটা অ্যারোমেটিক যৌগ। তো আশা করি এই যে পিরিডিনের ব্যাপারটা বুঝাইলাম এটা আশা করি বুঝতে পেরেছেন এবং এভাবে আমি অ্যারোমেটিক যৌগ আসলে কোনটা হবে কোনটা হবে না সেটা চেক করতে পারবো। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এখন যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে অনেকটা এরকম যে একটা বেনজিন তো আমরা চিনে গেলাম বা একটা অ্যারোমেটিক যৌগ তো আমরা চিনে গেলাম। তো ধরেন যে এটা একটা অ্যারোমেটিক যৌগ যেটার নাম হচ্ছে বেনজিন। তো এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এটা দিয়ে আমরা রেজোনেন্স বুঝাচ্ছি, দ্যাট মিনস পাই সঞ্চরণশীল পাই ইলেকট্রন বুঝাচ্ছি। তো একটা বেনজিনের যদি 6টা কার্বন থাকে এই 6টা পজিশন থাকবে 1 2 3 4 5 6, এই 6টা পজিশন থাকবে। এই পজিশনের বেসিসে আপনি কয়েকটা জিনিস একটু ছোটো করে মাথায় রাখবেন। এই 1 নম্বর পজিশনে যে থাকবে সে হচ্ছে বস। একটা অফিসে যে বস থাকে সে আসলে কী করে, এই অফিসের কে কোথায় বসবে কে কী কাজ করবে সব কিছু কিন্তু সে ডিটারমাইন করে দেয়। তাহলে এই বেনজিনের টপ পজিশনে বা এই 1 নম্বর পজিশনে যে থাকবে সেই হবে বস এবং বস ঠিক করবে যে বাকি জায়গাগুলোতে কী হবে। তো এই বাকি জায়গাগুলোতে কী হয়, বাকি জায়গাগুলোতে বেসিক্যালি বিকারকগুলো আসে, অ্যাটাক করে, আক্রমণ করে, প্রতিস্থাপন করে, সংযোজন করে বা এখানে যুক্ত হয়, হোয়াট এভার ইউ সে। এই পজিশনগুলোর কিছু নাম আছে। এই 2 নম্বর পজিশনটাকে বলা হয় অর্থ, এইটার মিরর এই 6 নম্বর পজিশনটাকে বলা হয় অর্থ। 3 এই পজিশনটাকে বলা হয় মেটা, এইটার মিরর পজিশনটাকে বলা হয় মেটা। আর এই বসের সোজা যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় প্যারা, কারণ বসের সামনে যে থাকে সে অলওয়েজ প্যারায় থাকে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. হোয়াট এভার ইউ সে। তাহলে এই জায়গাগুলো মনে রাখবেন, অর্থ অর্থ, মেটা মেটা, প্যারা, বসের উল্টা পাশে প্যারা। এখন অর্থ অর্থ আর প্যারা মনে করেন বসের আশেপাশে এবং বসের ঠিক সোজা যারা থাকে তারাই আসলে বসের সব থেকে কাছের লোক বলতে পারেন। তো এইগুলা হচ্ছে একই টাইপের নির্দেশক। সো আমরা অর্থ প্যারাকে একই টাইপের নির্দেশক হিসেবে আইডেন্টিফাই করাবো এবং এই মেটা যেহেতু বস থেকে ভালোই একটা ডিস্টেন্স ক্রিয়েট করে, সো মেটা একটা আলাদা গ্রুপ, সো মেটা নির্দেশক বলবো আমরা। সো পুরা বেনজিনের যে যৌগগুলো হয় বা বেনজিন থেকে যে যৌগগুলো তৈরি হয় এটাকে আমরা অর্থপ্যারা অথবা মেটা নির্দেশক হিসেবে, দ্যাট মিনস বসের পজিশনকে অর্থপ্যারা অথবা মেটা নির্দেশক হিসেবে আমরা আইডেন্টিফাই করাবো। দ্যাট মিনস বস আইদার কোনো একটা বিকারককে অর্থপ্যারা পজিশনে বসাবে অথবা তাকে মেটা পজিশনে বসাবে, এটা ডিপেন্ড করবে কে বস হিসেবে আছে তার উপর। তো এটা একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমরা আসলে এখন সামনে কিছু জিনিসপাতি দেখব। তো দেখেন কয়েকটা যৌগ আমি লিখতে চাই। কোনো একটা যৌগ অর্থপ্যারা হবে না কি হবে না এটা কীভাবে আইডেন্টিফাই করবেন। ধরেন আপনার কাছে একটা যৌগ আছে এবং 1 নম্বর পজিশনে বসের পজিশনে আছে হচ্ছে এক্স ওয়াই, মানে এই টাইপের কোনো একটা মূলক আছে।
তো তড়িৎ ঋণাত্মকতা বলে একটা টার্ম আমরা পড়ছিলাম চ্যাপ্টার 3-তে ফার্স্ট পেপারের। তো এক্স আর ওয়াই এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার যদি ডিফারেন্স, এক্স এর তড়িৎ ঋণাত্মকতা যদি ওয়াই এর থেকে বেশি হয়, তাহলে মনে রাখবেন এই বসটা হবে হচ্ছে অর্থপ্যারা। পরবর্তীতে যদি উল্টাটা হয়, এক্স এর তড়িৎ ঋণাত্মকতা ওয়াই এর থেকে কম, তাহলে ওটা হবে মেটা। তো এইভাবে অর্থপ্যারা নির্দেশক কারা, মেটা নির্দেশক কারা, এটা আইডেন্টিফাই করা যায়। আমরা একটু চেক করে দেখি, এক্সাম্পল দেখেন কয়েকটা। ধরেন আমার এই জায়গাটাতে হচ্ছে OH আছে, দ্যাট মিনস এটাকে আমরা ফেনল বলি বেসিক্যালি। তো ফেনলের ক্ষেত্রে দেখেন এই যে দুইটা মৌল আছে অক্সিজেন আর হাইড্রোজেন, এই দুইটা মৌলের ক্ষেত্রে আমরা চেক করব কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ডেফিনেটলি আমরা কি জানি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। সো এটা এক্স হইলে এটা ওয়াই, এবং অবশ্যই এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে কি আমার কেস নাম্বার 1 এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। সেক্ষেত্রে আমরা এটাকে কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আরেকটা এক্সাম্পল দেখেন, যদি আমার এখানে টলুইন থাকে, ধরেন যেখানে আছে হচ্ছে CH3, তাহলে দুইটা মৌল হিসেবে কনসিডার করব কি, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে কার্বন হচ্ছে এক্স, হাইড্রোজেন হচ্ছে ওয়াই। যদি জিজ্ঞাসা করি যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ডেফিনেটলি কি বলবেন, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এক্স এর তড়িৎ ঋণাত্মকতা ওয়াই এর থেকে বেশি, তার মানে এটা কি, অবশ্যই এই টলুইন একটা অর্থপ্যারা নির্দেশক। এরপরে আসেন যদি আমরা আরেকটা যৌগ দেখি, ধরেন আমাদেরকে দেওয়া হয়েছে NO2 নাইট্রোবেনজিন, এটাকে কি বলি আমরা, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনের ক্ষেত্রে খেয়াল করেন তো, N যদি X হয়, O তাহলে Y। এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি হবে, এটা কি বলতে পারবো আমরা? ডেফিনেটলি নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কি হবে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে কি, ওয়াই বড়, তাহলে এটা অবশ্যই একটা মেটা নির্দেশক। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. পরবর্তীতে আবার দেখেন, যদি আমার এখানে কার্বন ডাবল বন্ড OH থাকে, দ্যাট মিনস হচ্ছে বেনজোইক অ্যাসিড। এই দুইটার ক্ষেত্রে কি হয়, কার্বন অক্সিজেন হাইড্রোজেন, তিনটা মৌল আছে। হাইড্রোজেনকে আমরা লিগ থেকে বাদ দিয়ে দিই, কারণ হাইড্রোজেন আলাদা। কার্বন আর অক্সিজেনের মধ্যে তুলনা করেন, এটা যদি ওয়াই হয়, এটা তাহলে এক্স। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ডেফিনেটলি কার্বনের থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এবং যেহেতু ওয়াই বড়, সো এটাও একটা মেটা নির্দেশক। সো এইভাবে কোনো একটা যৌগ আসলে অর্থপ্যারা নাকি মেটা, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা যেটা বোঝানোর ট্রাই করব সেটা হচ্ছে যে একটা যৌগ কেন অর্থপ্যারা হয়, কেন মেটা হয়, মানে কেন অর্থপ্যারা নির্দেশক হয়, কেন মেটা নির্দেশক হয়। এটা বোঝানোর জন্য আমরা একটা একটা করে দেখি। ধরেন আপনার কাছে একটা ফেনল আছে, ফেনল মানে এখানে আমার পাইবন্ধনগুলো দিলাম আমরা। তো ফেনলের ক্ষেত্রে কি বলবো আমরা, যে অক্সিজেনে কি থাকে, লোন পেয়ার ইলেকট্রন থাকে। অক্সিজেনে যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে, তাহলে কি হবে, এই লোন পেয়ার ইলেকট্রনটা এখানে মুভ করবে, এই ইলেকট্রনটা এখানে মুভ করার কারণে কি হবে, আমার পাইবন্ধনটা এখানে মুভ করবে। পরবর্তীতে আমরা বলতে পারি যে এই মুভমেন্টের কারণে স্ট্রাকচারটা তো অবশ্যই চেঞ্জ হওয়া উচিত। দেখেন, লোন পেয়ার ইলেকট্রনটা যদি এখানে চলে আসে, তাহলে কি এখানে দ্বিবন্ধন আসবে, অক্সিজেন হাইড্রোজেন তো থাকবেই। আর এই পাইবন্ধনটা এখানে আসার কারণে কি হবে, এখানে মাইনাস চার্জ আসবে, এটা যেমন ছিল তেমন থাকবে, এটা এরকমই থাকবে। পরবর্তীতে আমরা চিত্রটা কেমন আঁকতে পারি দেখেন, আমরা দেখাইতে পারি এরকম যে আমার এই মাইনাস চার্জটা যদি এখানে শিফট করে, তাহলে এইখানকার পাইবন্ধনটা এখানে শিফট করবে। তাহলে কি কি চেঞ্জ আসলো দেখেন, এটা এরকম আসলো, এখানে মাইনাস চার্জটা আসলো, এটা এমনই ছিল, এখানে দ্বিবন্ধন, এটা ও, এটা এইচ। এর পরবর্তীতে কি হবে, কেসটা আমরা এরকম লিখতে পারি যে আমাদের মাইনাস চার্জ এখানে আসবে, তাহলে দ্বিবন্ধনটা শিফট করে এখানে মাইনাস চার্জ নিয়ে আসবে। সেক্ষেত্রে আমরা চিত্রটা আঁকতে পারি এরকম, যে আমার এখানে দ্বিবন্ধন ছিল, এই মাইনাস চার্জ এখানে আসার কারণে এখানে দ্বিবন্ধন আসছে, এবং এই দ্বিবন্ধনটা এখানে আসার কারণে এখানে মাইনাস চার্জ আসছে, এটা OH আছে। ফর দ্য ফাইনাল ফেজ, একদম লাস্টে কি হবে, লাস্টে আমরা লিখতে পারবো যে এটা যেমন আছে তেমন, এটা যেমন আছে তেমন,
এই মাইনাস চার্জটা এখানে আসবে, ফলে এই দ্বিবন্ধনটা আবার এখানে মুক্তজোড় ইলেকট্রনটাকে ব্যাক করবে। সো ফাইনালি কী দাঁড়ালো, এটা 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 এইটা এবং এখানে ও এখানে এইচ। তাহলে এত কিছু সামারি কি, এত কিছু দিয়ে আমরা কি বুঝলাম? খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার একটা কার্বনের 6 নম্বর পজিশন, এটা হচ্ছে 4 নম্বর পজিশন, আর এটা হচ্ছে 2 নম্বর পজিশন। এই OH মূলকটা বেনজিনের 1 নম্বর পজিশনে, দ্যাট মিনস বসের জায়গায় থাকার কারণে 2, 4 এবং 6 এই 3টা পজিশনে ইলেকট্রনের ডেন্সিটি বাড়ছে। সো যদি কোনো ইলেকট্রোফিলিক বিকারক, দ্যাট মিনস পজিটিভ চার্জযুক্ত কোনো একটা বিকারক যদি বেনজিনে অ্যাটাক করে, ডেফিনেটলি 2, 4, 6 এই পজিশনগুলোতে অ্যাটাক করবে। কেন অ্যাটাক করবে? কারণ ওই জায়গাগুলোতে ইলেকট্রনের ডেন্সিটি বেশি। সো এই জন্য এইখানে যদি OH থাকে তাহলে বিকারকগুলো অর্থ, প্যারা অথবা অর্থ এই পজিশনগুলোতে যুক্ত হবে। এই জন্য OH একটা অর্থ প্যারা নির্দেশক। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসেন, এবার আমরা চেক করব যে একটা যৌগ আসলে মেটা নির্দেশক কেন হয়। একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাই, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন দিয়ে দেখাই আপনাদেরকে। নাইট্রোবেনজিন মানে কি? নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, এটা হচ্ছে ডাবল বন্ড, এটা মাইনাস এবং নাইট্রোজেনের নিজস্ব প্লাস চার্জ, যেহেতু NO2+ হয়। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন তো, যদি নাইট্রোজেনের প্লাস চার্জ থাকে, আমার এই দ্বিবন্ধন কি চাইবে? এই দ্বিবন্ধন নাইট্রোজেনের কাছে আসতে চাইবে, এবং দ্বিবন্ধন যদি এখানে আসে তাহলে এই দ্বিবন্ধন অক্সিজেনের কাছে যেতে চাইবে। সো ঠিক এটার পরবর্তীতে ফেজে কি পাবেন? আপনি কিন্তু লিখতে পারবেন এরকম যে যদি দ্বিবন্ধনটা এখানে আসে তাহলে দ্বিবন্ধন এখানে চলে আসবে, নাইট্রোজেন এখানে, এখানকার পাইবন্ধন অক্সিজেনের কাছে চলে যাবে, সো অক্সিজেন মাইনাস হবে, এই অক্সিজেনটাও মাইনাস হবে, নাইট্রোজেনের প্লাস চার্জটা কি বিলুপ্ত হবে। আচ্ছা, তাহলে প্লাস চার্জটা কোথায় আসবে? প্লাস চার্জটা আসবে এখানে, কারণ কি এখান থেকে একটা পাইবন্ধন সরে গেছে, এখানে দ্বিবন্ধন ছিল, এখানে দ্বিবন্ধন ছিল। ঠিক তার পরবর্তীতে কি হবে? এখানে যেহেতু প্লাস চার্জ আসছে, সো আমার দ্বিবন্ধনটা কি চাইবে? এখানে আসতে চাইবে। যদি এখানে আসতে চায় তাহলে আমার পরবর্তী ফেজে কিন্তু আমি এরকম দেখাইতে পারবো যে আমার এটা এখানে আসতে চাইছে, যদি এখানে আসতে চায় তাহলে কি এখানে আমার এটা হবে, এখান থেকে পাইবন্ধন সরে গেছে, তাহলে এখানে প্লাস চার্জ আসবে, এটা যেমন ছিল তেমন থাকবে, এখানে ডাবল বন্ড নাইট্রোজেন ছিল, অক্সিজেন মাইনাস ছিল, অক্সিজেন মাইনাস ছিল, যেমন ছিল তেমনই আছে। এর পরবর্তী ফেজটা আমি কি দেখাইতে পারবো যে এখানে প্লাস চার্জ আসার কারণে এই দ্বিবন্ধনটা এখানে আসতে চাইবে, স্বাভাবিক না? যেহেতু মাইনাস চার্জ প্লাস চার্জের প্রতি অ্যাট্রাক্টেড হয়। তাহলে আমরা কিন্তু এরকম দেখাতে পারি যে এটা এখানে আসা মানে কি, এটা তো এমন ছিলই, দ্বিবন্ধন তাহলে পরবর্তীতে এখানে চলে আসবে এবং এটা আসার কারণে এখানে প্লাস চার্জ চলে আসবে, আর এটার ফেজ আগের মতোই। এরপরে কি বলতে পারবো, ঠিক এর পরের পজিশনটা কিন্তু এরকম হওয়া উচিত যে যেহেতু এখানে প্লাস চার্জ আছে তাহলে এই দ্বিবন্ধনটা তখন আবার এখানে আসতে চাইবে। আমরা এই কালার দিয়ে দেখাই, এই দ্বিবন্ধনটা এখানে আসতে চাইবে, এই দ্বিবন্ধন যদি এখানে আসে তাহলে এখানকার মাইনাস চার্জটাকে এখানে আসতে হবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? তাহলে কিন্তু আমি ফাইনালি লিখতে পারি যে এইটা এইটা তাহলে পরবর্তীতে এখানে আসছে, এখানে সিঙ্গেল বন্ড আসছে, এখানে একটা নাইট্রোজেন ছিল, এখান থেকে যদি মাইনাস চার্জটা এখানে আসে তাহলে দ্বিবন্ধন অক্সিজেন হবে এবং এটা এরকম আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে NO2 কেন মেটা নির্দেশক? খেয়াল করে দেখেন, প্লাস চার্জগুলো কোথায় আসছে? 6 নম্বর পজিশন, দ্যাট মিনস অর্থ পজিশন, 4 নম্বর পজিশন, দ্যাট মিনস প্যারা পজিশন, 2 নম্বর পজিশন, দ্যাট মিনস হচ্ছে অর্থ পজিশন। কি হয়েছে? অর্থ, প্যারা, অর্থ এই পজিশনগুলোতে পজিটিভ ডেন্সিটি বাড়ছে, তাহলে নেগেটিভ ডেন্সিটি কোথায় বাড়ছে বলেন তো? তাহলে অলওয়েজ নেগেটিভ ডেন্সিটি বাড়ছে হচ্ছে এই পজিশনগুলোতে, এই পজিশনগুলোতে নেগেটিভের ডেন্সিটি তুলনামূলক বেশি, যেহেতু এগুলো পজিটিভ হচ্ছে তাহলে নেগেটিভ কিন্তু ওগুলাই। এখানে কারা আসে? ইলেকট্রোফিলিক বিকারক আসে। ইলেকট্রোফিলিক বিকারক এসে কি দেখবে যে কোন পজিশনে ইলেকট্রন বেশি আছে। এই পজিশনগুলোতে যদি পজিটিভ বেশি থাকে তাহলে মেটা পজিশনগুলোতে নেগেটিভ কম্পারেটিভলি বেশি থাকে, এই জন্য এরা মেটা নির্দেশক হয়। দ্যাট মিনস নতুন করে বিকারক আসলে এরা মেটা পজিশনে পাঠায় দেয়। সো NO2 বস 1 নম্বর বসের কাজ হচ্ছে এটাই। সো আশা করি কেন অর্থপ্যারা কেন মেটা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই হচ্ছে মোটামুটি অ্যারোমেটিসিটি, অ্যান্ড আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন ভিডিওটা কয়েকবার রিভাইন্ড করে কয়েকবার দেখার ট্রাই করেন।